লক্ষ্মীপুর গ্রামে সুমি আর রুমা নামে দুইজন জিলাপি বিক্রেতা ছিল। সুমি তার জিলাপিতে সবসময় ক্ষতিকারক রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করত, আর অন্যদিকে রুমা ছিল খুবই ভালো মানুষ। সে তার জিলাপিতে কোনো খারাপ জিনিস ব্যবহার করত না। সে ঘরোয়া উপায়েই জিলাপি বানাতো। তাই তো রুমার দোকানে একদমই ভিড় ছিল না, আর সুমির দোকানে লোকজন বেশি ভিড় করত। সবাই সুমির বানানো জিলাপি অনেক পছন্দ করত। দুজনেরই পাশাপাশি দোকান ছিল, কিন্তু সবাই সুমির বানানো জিলাপি বেশি পছন্দ করত, আর সুমির দোকানেই সবসময় বেশি ভিড় লেগেই থাকতো। আরে যাই যাই, দোকানটা গুছিয়ে নি, কালকে তো আবার নতুন করে জিলাপি বানিয়ে নিয়ে আসতে হবে। হা হা, কি রে রোমা, তোর দেখছি একটাও জিলাপি বিক্রি হয়নি। আহারে, মন খারাপ করিস না, তুই একটা কাজ কর, এই জিলাপির দোকানটা বন্ধ করে দে, আর একটা অন্য দোকান খুলতো তুই। আমার একটা জিলাপির দোকান আছে, আর তুই সেখানে আরেকটা জিলাপির দোকান দিয়েছিস। তুই কি ভেবেছিস তোর দোকানে জিলাপি বিক্রি হবে? আমার দোকানে কাস্টমাররা সবাই আসবে, তোর দোকানে একজনও আসবে না। সুমি এসব কথা বলে দোকান গুছিয়ে বাড়ির দিকে রওনা দেয়। হায় হায়, আজকে তো আমার একটাও জিলাপি বিক্রি হলো না। যাই, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, বাসায় যাই। রুমা বাড়ি গিয়ে তার স্বামীকে সব কথা খুলে বলল, আর তার স্বামী তাকে বলল, কি বলছো গিন্নি, আজকেও বিক্রি হয়নি? না গো, ওই সুমির দোকানে সবাই জিলাপি খেতে চায়, আর আমার দোকানে কেউ আসে না। সবাই তো শুধু ওর দোকানেই ভিড় করে। তার দোকানে এত লোক হয়, আমি ভাবছি তো আমার দোকানটা বন্ধ করে দিই, আর দোকানই খুলবো না। সবকিছু আমার জন্য হচ্ছে। আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম তাহলে এরকম কিছুই হতো না। আরে তুমি এভাবে বলছো কেন? তোমার যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে তো তুমি আমাকে সাহায্য করতে পারতে, তাই না? তোমাকে তো ডাক্তার রোদে বেরোতে বারণ করেছে, আর বেশি হাঁটাহাঁটি করতেও বারণ করেছে, তাই তো তুমি আমাকে সাহায্য করতে পারছো না। আচ্ছা, তুমি এখন এসব বাদ দাও তো, তাড়াতাড়ি খেয়ে ঘুমো। কালকে আমাকে আবার বাজারে যেতে হবে, দোকানের জন্য কিছু জিনিস আনতে হবে তো। এরপরই তারা রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তার পরের দিন রুমা বাজারে যায় জিলাপি বানানোর জন্য সব জিনিসপত্র আনার জন্য। বাজার থেকে আসার পথে রুমা বাজার থেকে লাল ময়দা নিয়ে আসে। অনেকদিন পর বাজারে লাল ময়দা দেখতে পেয়েছি, ওই জন্য নিয়ে এসেছি। বাহ, লাল ময়দা এনেছো, ভালো করেছো। অনেকদিনই তো হলো লাল ময়দার রুটি খাইনি। আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো, তুমি তো লাল ময়দা দিয়ে জিলাপি বানাতে পারো, লাল জিলাপি। লাল জিলাপি বানাবো? কিন্তু লোকজন কি লাল জিলাপি খাবে? আরে বিক্রি হবে না মানে 100 বার বিক্রি হবে। কারণ আমি যখন ছোট ছিলাম তখন একজন দোকানদার লাল জিলাপি আনতো, আমি একবার খেয়েছিলাম, কি দারুণ খেতে। আর আমাদের গ্রামে তো কেউ লাল জিলাপি বানায় না, তুমি বানিয়ে দেখো না কেমন বিক্রি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বানিয়ে দেখি কি হয়। রুমা তার স্বামীর কথা মতো লাল ময়দাগুলো দিয়ে লাল ময়দার জিলাপি বানালো। আর ওই লাল জিলাপিগুলো বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রুমা বেরিয়ে পড়ল। আর বাজারে গিয়ে দেখলো সেখানে সুমির দোকানে অনেক ভিড় জমেছে। রুমা ওইসব না দেখে নিজের দোকান গুছাতে লাগলো, আর বলতে লাগলো, জিলাপি আছে গো, জিলাপি, গরম গরম লাল জিলাপি, মাত্র 10 টাকা। 10 টাকা গো, এক প্লেট মাত্র 10 টাকা। রুমার কথা শুনে সুমির দোকানে থাকা এক কাস্টমার রুমার দোকানে গেল, আর তাকে বলল, কি বলছো, লাল জিলাপি, তাও আবার মাত্র 10 টাকা? এই নাও গরম গরম জিলাপি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাহ, তুমি তো খুব ভালো জিলাপি বানিয়েছো, এরকম লাল জিলাপি তো আমি আর কখনো খাইনি। আচ্ছা, তুমি আমাকে আরো 10 টাকার প্যাকেট করে দাও তো। কিছুক্ষণের মধ্যেই রুমার দোকানে সব কাস্টমার চলে আসে,
আর এক নিমিষেই রুমার সবগুলো জিলাপি শেষ হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কাটতে থাকে। আর রুমার দোকানে এখন সবাই লাল জিলাপি খাওয়ার জন্য ভিড় করতে থাকে। এখন রুমাও বেশি করে লাল জিলাপি বানিয়ে নিয়ে আসে। আর সুমির দোকানে এখন তেমন খুব একটা বিক্রি হয় না। এই রুমার জন্য আমার জিলাপি একদম বিক্রি হচ্ছে না। এই রুমা কি দিয়ে জিলাপি বানায়? ওই লাল ময়দা দিয়ে জিলাপি বানিয়ে ওর দোকানে এত এত কাস্টমার যাচ্ছে। না, আমাকে কিছু একটা করতে হবে। আসুন আসুন, জিলাপি নিয়ে যান। লাল লাল জিলাপি, গরম গরম জিলাপি নিয়ে যান নিয়ে যান। এই তো এক প্লেট জিলাপি মাত্র 20 টাকা। আরে, রুমার দোকানে লাল জিলাপির দাম তো 10 টাকা, আর তোমার দোকানে এক প্লেট 20 টাকা। তুমি আরো 10 টাকা বেশি নিচ্ছ কেন? কারণ ওই রুমা বাজারের নষ্ট লাল ময়দা দিয়ে জিলাপি বানায়, আর আমি তো দামি লাল ময়দা দিয়ে জিলাপি বানাই, সেজন্য আমার জিলাপির তো দাম বেশি হবে। সুমির বানানো জিলাপিকে মহিলাটি থুতু করে ফেলে দেয়। ছি, তুমি এত বাজে জিলাপি বানাও? তুমি বাজারের নষ্ট লাল ময়দা দিয়ে জিলাপি বানিয়েছো, আবার বলছো রুমা নষ্ট ময়দা দিয়ে জিলাপি বানায়? তোমার নিজের দোষ অন্যের উপর চাপাতে চাইছো? ছি ছি, তোমার থেকে আমি এটা আশা করিনি। একদিন গ্রামের 3টি মহিলা, যাদের নাম ছিল কলি, শিউলি, ললিতা, তারা পরস্পরের সাথে কথা বলতে থাকে। ললিতা দিদি, আমি তোমাকে আর কি বলবো, আমার শাশুড়ি তো আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে। আমার যদি সাহস থাকতো তাহলে আমি তো ওর প্রাণই নিয়ে নিতাম। আরে কি হয়েছে কলি বোন, এত রেগে আছো কেন? শান্তি মাসি আবার কি করলো? তুমি তো ঘরে একা থাকো, তাই তুমি অনেক মজায় থাকো। আমাদেরকে জিজ্ঞাসা করো যাদের শাশুড়ি রয়েছে। একে তো খায় বেশি, তার উপর রুটি বানাতে বানাতে হাতটা ব্যথা হয়ে যায়, আর বসে বসে সব কাজের খুদ বার করে। একদম ঠিক বলেছ, আমার গল্পটাও ঠিক তোমার মতোই। আমি যদি একটু আমার স্বামীর সাথে বসে থাকি, তখন জানি না কোথা থেকে বুড়িটা এসে হাজির হয়। এটাই তো চিন্তার বোন, মাসিকে বোঝাও, না হলে তাপমা হবে কি করে। কলির কথা শুনে 3জনে জোরে জোরে হাসতে থাকে। তখনই তাদের চোখ পড়ে একজন ফুচকাওয়ালির দিকে। ফুচকাওয়ালিটা ছিল অনেক সুন্দরী। ওকে দেখে তারা আর থাকতে পারে না। তারা ফুচকাওয়ালির কাছে চলে যায়। আরে দিদি, এটাতে খারাপ কি? কোনো ভুল কাজ করছি না তো, পরিশ্রমই তো করছি। আপনারা খাবেন ফুচকা? কথা তো খুব সুন্দর বলো, চলো দেখি তোমার ফুচকাগুলো কেমন। তারপর কলি, শিউলি তারা দুজনেই ফুচকা খেতে থাকে, আর ললিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আরে দিদি, আপনি ফুচকা খাচ্ছেন না? কি হলো, আপনার কি আবার আপনার ফিগার খারাপ হয়ে যাওয়ার ভয় করছে? হা, আসলে আমি বাইরের খাবার একটু কমই খাই, এছাড়া আর কিছু না। এদের দুজনকেই খেতে দাও। কলি ও শিউলি ফুচকা খাওয়ার পর বলে, আরে বাহ ফুচকাওয়ালি, কি সুন্দর ফুচকা, এত স্বাদের ফুচকা আমি জীবনেও খাইনি। তুমি রোজ এসো, আমি তো রোজই খাবো। হ্যাঁ দিদি, এটা কি আবার বলার কথা? এখন থেকে তো আমি রোজই আসবো, নতুন নতুন কাজ আরম্ভ করেছি। তারপর ফুচকাওয়ালিও সেখান থেকে চলে যায়, আর ওই 3জন মহিলাও তাদের বাড়ির দিকে চলে যায়। পরের দিন সকালে ললিতা জল ভরার জন্য কুয়োতে যায়। সেখানে কিছু মহিলা কথা বলতে থাকে। আরে ললিতা দিদি, তুমি কি জানো কলি আর শিউলি এখন কোথায় আছে? ওরা তো বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছে। রুকে তো বলছে ওদের নাকি অন্য ছেলেদের সাথে সম্পর্ক ছিল, তাদের সাথেই পালিয়ে গিয়েছে। বেচারা তাদের স্বামী। ললিতা এদের কথা শুনে অনেক রেগে যায় আর বলে, তোমাদের লজ্জা হওয়া উচিত, একজন মহিলা হয়ে আরেকজন মহিলার নামে এসব বলছো? এই কথা বলেই ললিতা সেখান থেকে চলে যায়। বিকেলবেলায় সেই ফুচকাওয়ালি গ্রামে আবার আসে। সানি আর মিন্টু নামে 2জন লোফার ওকে দেখে বলে,
মিন্টু কি মাল রে ভাই, কি সুন্দর মেয়েটা, এ তো তোর বৌদি হওয়ার যোগ্য। ঠিকই বলছিস সেই, কিন্তু তুই এখানে একটা ভুল করলি, এটা আমার নয়, তোর বৌদি হওয়ার যোগ্য রে, বুঝলি কি না? হে 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 হে। তারপর তারা দুজন ফুচকাওয়ালির কাছে যায় আর বলে, ও এই ফুচকাওয়ালি আমাদেরকে কি ফুচকা খাওয়াবি? হ্যাঁ, আপনারা দুজনে কি কথা বলছেন? এই ফুচকাকে আমি জল ভরে হোলিকে মারার জন্য রেখেছি। হে 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 হে। আপনি অনেকে মজা করেন, ঠিক আমার মতো। আচ্ছা, আপনার নামটা কি? নামে কি আছে সাহেব? আপনি ফুচকা খান না, পরের বার আসবো তো নামও জেনে যাবেন। তারপর সানি আর মিন্টু ফুচকা খেতে থাকে। এ হে 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 হে, বাহ কি ফুচকা রে, ঠিক টেস্টি। ইচ্ছে করছে তোমার হাত দুটো চুমু খেয়ে নেই। হে হে হে, আহ মজা এসে গেল, মজা। তারপর সানি আর মিন্টু ফুচকাওয়ালি সব ফুচকা খেয়ে ফেলে। আরে আপনারা তো অনেকগুলো ফুচকা খেয়ে ফেলেছেন, আপনাদের পেট না খারাপ হয়ে যায়। হা 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 হা। আহা হা হা। আরে কিছুই হবে না রে, আমাদের দুজনের বডি একদমই স্টিল থাকে, রিমুভ করে না। আচ্ছা, আপনি কাল আসবেন তো? কিন্তু ফুচকাওয়ালি কিছুই বলে না, সে সেখান থেকে চলে যায়। বেশি ফুচকা খাওয়ার কারণে সানি আর মিন্টুর পেটে অনেক ব্যথা হয়। আরে মরে গেলাম রে মিন্টু ভাই, এই মেয়েটা চক্করে আমাদের দুজনের বিপদ হয়ে গেল বাইরে ভাই। ঠিকই বলছিস রে ভাই, আমার পেটে অনেক গুড়গুড় করছে, আর হেগে তো আমি অনেকবারই এসেছি রে। আরে মরে গেলাম রে, আমার পেট গুড়গুড় করছে। অনেক জোর ব্যথা করছে। আহ আহ সানি আর মিন্টু পেট ধরে দাঁড়িয়ে থাকে, আর তখনই সেই ফুচকাওয়ালি তাদের কাছে আসে। কি হলো আমার আশিকরা, এরকম কেন দাঁড়িয়ে আছো? পেটে ব্যথা লাগছে নাকি? তুমি জানতে কি মিশিয়েছো এটাতে তুমি? আরে তাড়াতাড়ি বলো। কিন্তু তখনই ফুচকাওয়ালি ডাইনি রূপে চলে আসে। ওকে এরকম দেখে সানি আর মিন্টু ভয় পেয়ে যায় আর পালাতে থাকে। এই কি হয়ে গেল আমাদের সাথে? আমরা তো পরি ভেবেছিলাম, আরে এটা একটা ডাইনি। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। কিন্তু ডাইনি ওদেরকে ধরে ওইখানেই মেরে ফেলে আর সেখান থেকে চলে যায়। এরপর থেকে তো এটা রোজকার ঘটনা হয়ে যায়। ডাইনি প্রতিদিনই সেই গ্রামে আসতো আর ফুচকা খাইয়ে লোকেদের মেরে ফেলতো। এইসবের কারণে গ্রামবাসীরা অনেক চিন্তায় পড়ে যায় আর একদিন পঞ্চায়েতও বসায়, সেখানে রূপাও আসে। গ্রামে খুব সমস্যা হচ্ছে, আমাদের সবার উচিত এই সমস্যার মোকাবেলা করা, না হলে এক এক করে সব গ্রামই খালি হয়ে যাবে। আমরা এরকম শান্ত হয়ে বসে থাকতে পারবো না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। তারপর পঞ্চায়েত কোনো সিদ্ধান্ত না দেওয়ার কারণে গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। সেদিন দুপুরবেলা ডাইনি আবারও ফুচকাওয়ালির রূপ নিয়ে সেই গ্রামে আসে আর ললিতাও তার কাছে যায়। আরে ফুচকাওয়ালি, একটু ফুচকা খাও, সকাল থেকে মনটা খারাপ হয়ে আছে, তোমার হাতের ফুচকা খেয়ে মন ভালো হয়ে যাবে। তখনই তার চোখ যায় ফুচকাওয়ালির পায়ের দিকে। ফুচকাওয়ালির পা উল্টো দেখে সে। ললিতা সবকিছু বুঝে যায় যে ফুচকাওয়ালিটা ডাইনি। সে সবকিছু বোঝার পরও কিছু বলে না, সে ফুচকা খেয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে সে চিনুকে সব কথা জানায়, যেটা শুনে চিনু বলে, তুমি কি পাগল হয়ে গেছো ললিতা? তোমার যদি ফুচকাওয়ালির প্রতি সন্দেহ থাকতো তাহলে তুমি ওর ফুচকা খেয়েছো কেন? তোমার মাথা কি আছে তো? আমি আমার প্রাণের ঝুঁকি নিনি, তুমি একটা কথাই ধ্যান দাওনি, গ্রামে যে কটা লাশ পাওয়া গেছে সব কটা কিন্তু পুরুষদের, একটাও মহিলার নয়। এর মানে ডাইনি শুধু পুরুষদেরই মারছে। কিন্তু ললিতা, ওই ফুচকাওয়ালি যদি ডাইনি হয় তাহলে তুমি ওর মোকাবেলা কিভাবে করবে? আমরা মহিলাদের অনেক শক্তি হয়, যদি আমরা নিজেদের উপর ভরসা রাখি তাহলে যাকে চাই তাকেই আক্রমণ করতে পারি। এটা তো একটা ডাইনি, ওকে আমি দেখে নিব। তারপর ললিতা আর চিনু ঘুমিয়ে পড়ে। কিন্তু ললিতার চিন্তায় চিনু ঘুমাতে পারে না। চিনু চোখ বন্ধ করে শুয়ে থাকে। রাতে ডাইনি সেই ঘরে আসে। ডাইনি ললিতা আর চিনুকে এত নিশ্চিন্তে ঘুমাতে দেখে অবাক হয়ে যায়। এই মহিলা তো সত্যিই খুব সাহসী, কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু আজকের পরে ভয় পাবে। হে 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 হে। ডাইনি ললিতাকে ঘুমান্ত অবস্থায় জঙ্গলের দিকে নিয়ে যায়। চিনুও তার পিছনে যায়। ডাইনি একটা গুহার কাছে গিয়ে ভিতরে ঢুকে যায়। চিনুও চুপি চুপি ওদের পিছনে। কে বাঁচাবে তোমাদের? ললিতা তো নিজেই বিপদে। হে 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 হে। তখন সেখানে চিনু এসে বলে,
ললিতা নয় ডাইনি, বরঞ্চ তুই বিপদে আছিস। মশালগুলো ডাইনির উপর ফেলে দেয় আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। আর ডাইনি সেখানে আগুনে পড়ে উফ, গরম গরম জিলাপি আর মুড়ি দেখেই জিভে জল চলে এসেছে। আমার যে কি ভালো লাগছে। দিদি, তুমি সত্যিই ধন্য। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার জন্য পছন্দের কিছু না কিছু খাবার তুমি আমায় এনেই দাও। রোজ চাকরি করতে গিয়ে যা ধকল যায় আমার উপর, প্রতিদিন তুমি আমার জন্য এরকম পছন্দের খাবার নিয়ে আসো, এতেই আমার মনটা ভরে যায়। আরে আমি তো জানি তুই এগুলো খেতে পছন্দ করিস, তাই তো তোর জন্য বানালাম। চাকরি করতে গিয়ে তোরও যে কম ধকল যায় নাকি? জানো তো দিদি, কপাল গুনে তোমার মতো একটা যা পেয়েছি। রোজ সন্ধেবেলায় আমার পছন্দের কিছু না কিছু খাবার তুমি এনেই দাও। আবার আজ রাতে লাউ চিংড়ি রান্না করবে, খুব ভালো। আমি তো জানি রে, তুই লাউয়ের তরকারি খেতে খুব ভালোবাসিস, তাই তো ক্ষেত থেকে লাউটা কেটে নিয়ে আসলাম। ভাতটা হয়ে গেছে মনে হয়, দাঁড়া নামিয়ে নি। সত্যি তুমি পারো বটে, প্রতিদিন রান্নাঘর সামলাও, তাড়াতাড়ি রান্না করে সবাইকে খেতে দাও। যার যেটা পছন্দ তাকে সেটা রান্না করে খাওয়াও। এটা কি কম ধৈর্যের ব্যাপার? আমি হলে তো এসব একদম পারতাম না, কবে ছিঁড়েই পালিয়ে যেতাম। রান্না করতে যে আমি ভীষণ ভালোবাসি রে, শুধু কি তাই, সবাইকে রান্না করে খাওয়াতেও আমার খুব ভালো লাগে। তাই তো বেলায় বেলায় রান্না করতে আমার এতটুকুও ক্লান্ত লাগে না। দিদি, তুমিও তো আমার মতো চাকরি করতে পারতে, মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারতে। তাহলেই হয়েছে, তুই চাকরি করিস বলে আমি ঘরটা সামলে নি, তাই কোনো অশান্তি লাগে না। এবার আমিও যদি কিছু করি, আর তাছাড়া আমি কি তোর মতো অত পড়াশোনা করেছি? সেই 16 বছর বয়সেই বিয়ে হয়ে গেছে, এখন আমার এই সংসারটাই সব। যাই বলো, এরকম সংসারে 365 দিন কাজ করা আমার দ্বারা বাপু হতো না। সে যাই হোক, এখন তোমার বানানো জিলাপি দিয়ে আমি মুড়িগুলো খেয়ে নিই। আজ শনিবার, শনিবারটা এলে অনেক আনন্দ হয়। শনিবার রবিবার এই 2 দিন ছুটি, বেশ ভালো করে ঘুম দেওয়া যায়। এই নিন মা আপনার চা, আদা আর তেজপাতা দিয়ে ভালো করে বানিয়ে নিয়ে এসেছি। এই নিন, খেয়ে নিন। তা সেই মহারানী কোথায়? আজ ছুটির দিন, তাই মনে হয় আরো ভালো করে ঘুম দিচ্ছে। এমনিতেও তো সংসারে কোনো কাজে কর্মে নেই, ছুটির দিনেও তো তোমাকে একটু সাহায্য করতে পারে, সেটাও করে না। তাতে কি হয়েছে মা, আজ তো ছুটির দিন, একটু ঘুমুক না, আমি না হয় সময় করে ডেকে দিব। আর তাছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে তো ওর অনেক পরিশ্রম হয়, চাকরি করতে গিয়েও কত ঢকল হয়, তাই না? চাকরি করছে তো কি হয়েছে, আমাদের কি করে ফেলছে সে? তাছাড়া তোমার উপরও তো অনেক দখল হয়। আমি বয়স্ক মানুষ, তোমাকে যদি একটু সাহায্য করতে পারতাম তাহলে ভালো লাগতো। ওসব আপনি চিন্তা করবেন না, আমি একা ঘরের সব কাজ সামলে নেব। সব সামলে নাও বলেই তো ছোট বৌমা মাথায় উঠে বসেছে। ছোট বউ আর ছোট খোকার যা রোজগার, তাতে তারা অনায়াসেই ঘরে কাজের লোক রাখতে পারে। তুমিই কাজ করো, আর বড় খোকারই বা রোজগার কতটুকু? সত্যি তোমাদের জন্য আমার বড্ড কষ্ট হয়। ওসব নিয়ে আপনি ভাববেন না মা, আমাদের ঠিকই দিন চলে যাবে। আর তাছাড়া আমরা একান্নবর্তী পরিবারে বসবাস করি, সবাই সবাইকে সাহায্য করেই চলতে হয়। সাহায্য তো তুমি করছো, সকাল থেকে ঘুম থেকে উঠেই ঘরের সব কাজ তুমি একাই সামলাও। ছোট বউ না কোনো কাজ করে, না টাকা দিয়ে সাহায্য করে, কি যে করে ভগবানই জানে। কি রে ছোট, এখনো ঘুমাচ্ছিস? 10টা বেজে গেছে, রান্না বান্না সব কাজ শেষ করে ফেলেছি। নে এবার ওঠ।
সবে তো 10টা বাজে। আজকে তো ছুটির দিন দিদি, আর একটু ঘুমাই না। সারা সপ্তাহ অনেক পরিশ্রম হয়, অফিসের কাজের অনেক চাপ থাকে, একটু ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, যত পারবি ঘুমা। নে এবার চাটা তো খেয়ে নে। আগে চাটা খা, তারপর ঘুমাস। চাটা তো ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, তোমার কথাই উঠে পড়েছি, এখন চাও খাচ্ছি। আচ্ছা বলো দেখি, আজ দুপুরবেলা কি কি রান্না করেছো? দুপুরবেলা খাসির মাংসের ঝোলের সাথে কচুর শাক, সবজি, পোস্তের বড়া, ডাল আর ভাত। কি রে, চলবে তো? কম পড়বে কেন দিদি? তাছাড়া সবটাই তো আমার পছন্দের খাবার। বড় খোকাকে কে বলেছিল এত দাম দিয়ে ইলিশ মাছ আনতে? আর তাছাড়া বাজারে যা ইলিশের দাম, তাতে এতগুলো লোকের পেট ভরা কি মুখের কথা? তাতে কি হয়েছে মা? যা দিবেন অঙ্গে তাই যাবে সঙ্গে। আমরা সবাই তো খেতে বড্ড ভালোবাসি। তাছাড়া আপনার ছোট ছেলে আর আমার ছোট যা, সবারই তো আজকে ছুটি, তাই আজকে ভালো ভালো রান্না করছি। আজকে দুপুরে ভালো ভালো খাওয়া দাওয়া হবে, এটা তো আনন্দের। চিন্তা তো আমার অন্য জায়গায়, বুঝলে বড় বউ। আমার 2 ছেলে হচ্ছে 2 রকম। বড় খোকা সংসারের পিছনে সব টাকাই খরচ করে ফেলে, আর ছোট খোকা, তার কথা আর কি বলবো, সে তো কোনো টাকাই খরচ করে না, সব টাকা জমিয়ে রাখে। তাতে কি হয়েছে, সবাই মিলে একসাথে একান্নবর্তী পরিবারে আছি, এটাই তো আনন্দের মা। আর তাছাড়া ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, যেটা ভালো বুঝো। যাই, আমি বরং ঠাকুরকে পুজোটা দিয়ে আসি, তুমি বরং রান্নাটা সামলে নাও। সত্যি দিদি আমাদের জন্য কত ভাবে, রোজ এত ভালো ভালো খাবার রান্না করে। জানো তো, আমার না খুব ইচ্ছা করে দিদির একটা পরিচয় হোক। কথাটা তুমি মন্দ বলনি। আমার তো বাইরে বাইরেই কাজ, শনি রবিবার, তাও 2 দিন বাড়িতে আসি। তোমার দেখাশোনা, রান্না বান্না, সংসারের কাজ সবই তো বৌদি সামলায়। আর তাছাড়া মায়েরও তো বয়স হচ্ছে, বৌদি কিছু একটা করতে পারলে দাদারও ভালো লাগবে। কিন্তু বৌদির তো তোমার মতো অত দূর পড়াশোনা নেই। তাতে কি হয়েছে, সব সময় পড়াশোনা করে চাকরি পেতে হবে তার তো কোনো মানে নেই। আর তাছাড়া কোনো কাজই তো ছোট নয়, একটা হোম ডেলিভারির ব্যবস্থা করলে কেমন হয়? হ্যাঁ, সে কথা তুমি ঠিকই বলেছ। এখন শহরের দিকে হোম ডেলিভারির অনেক চল, আর সেই হোম ডেলিভারি যদি গ্রামে আনা যায় তাহলে তো খুব ভালো। বৌদির রান্নার হাতও বেশ দারুণ। তাছাড়া মায়ের সাথে আর দাদার সাথে কথা বলে একটু দেখা যেতেই পারে। বুঝলে বউ, তোমার সাথে একটা কথা ছিল। বলছি, যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। ও মা, আমাকে বলবে, তা নিয়ে তো ঘাবড়ানোর কি আছে? বলো বলো, যা ইচ্ছা হয় বলো। তোমার যদি একটা নিজের পরিচয় গড়ে ওঠে, সেটা তোমার কেমন লাগবে সেই কথাটাই জানতে চাইছি। ও মা, নিজের একটা পরিচয় গড়ে উঠুক, এটা তো সবাই চায়। কিন্তু আমি কি ছোটর মতো তো পড়াশোনা করেছি নাকি? অল্প বয়সে বিয়ে হয়ে যায়, তারপর এই সংসারের সব দায়িত্ব এখন আমার। আমি নিজের একটা পরিচয় করব বললেও সেটা এখন সম্ভব নয়। বুঝলে বউ, তোমার রান্নার হাত তো বেশ ভালো, তাই ছোট ভাইটা বলছিল একটা হোম ডেলিভারির ব্যবসা তো করাই যায়, তাহলে কেমন হয়? সেসব আবার কি গো? ওসব আমি বুঝি না। ইংরেজিতে কি যে বকছো। সেই ছোট বউ তোমাকে পরে বুঝিয়ে বলে দিবে, অবশ্য মা রাজি হলেই হয়। তাছাড়া ছোট কাজ করে বলে মা তো পছন্দ করে না। আর আমিও যদি বাইরে কোনো কাজ করতে যাই তাহলে তো সংসারে অশান্তি লেগে যাবে। যাই হোক, আমার এখন অনেক কাজ। ছোট চাকরি করতে বের হবে, ওর জন্য একটু লুচি আর আলুর দম করে দিই, পরে আবার কথা বলবো এ নিয়ে। আসি গো দিদি, তুমি না থাকলে সত্যি আমি এই চাকরিটা করতে পারতাম না। রোজ টিফিন করে দাও, সবার খাওয়া দাওয়া, রান্নাঘর সামলানো, সব কিছুই তো তুমি করো। ঠিক আছে, সময় মতো খাবারটা খেয়ে নিস।
তোর পছন্দের লুচি আর আলুর দম করে দিয়েছি। আর একটা কথা বলতো ওই হোম ডেলিভারি জিনিসটা কি? ওসব আমি তোমাকে বুঝিয়ে দেব। আর আজ রাতে মায়ের সাথেও কথা বলে নেব। ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো। তুমি তো সকাল থেকেই অফিসে বেরিয়ে যাও, ঘরের তো কোনো কাজই করো না। বড় বৌমা যদি এবার সংসারের কাজে মন না দেয়, তাহলে সংসারটা চলবে কি করে? সেই কথা কি ভেবে দেখেছো একবারও? চাকরি করাও সহজ নয় মা। রোজ অনেক ধকল, অনেক পরিশ্রম। ঠিকমতো যদি কাজ করতে না পারি তাহলে অফিসের বসও অনেক কথা শুনিয়ে দেয়। তার থেকে বরং দিদি ঘরে বসে রান্না করবে, আর সেই রান্না সারা গ্রামে পৌঁছে যাবে। যারা যারা খাবার অর্ডার করবে তাদের কাছে। মা, আপনি রাজি হয়ে যান না? আমি এতদিন ভেবেছিলাম তুমি শুধু নিজের কথাই ভাবো। ছোট বৌমা, তুমি যে বড় বৌমার কথা ভেবেছো, এটা দেখেই আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, বড় বৌমা চাইলে করতেই পারে, আমার কোনো আপত্তি নেই বাপু। আর হ্যাঁ, আরেকটা কথা মা, আপনার ছোট ছেলেকে কৃপণ ভাববেন না। সে তার জমানো টাকা দিয়ে একটা ঘর বানাবে, আর তখন একতলায় দিদির জন্য একটা হোম ডেলিভারির ঘর করে দেবে, আর সাথে একটা হোটেলও। আর সবাই তখন বাড়িতে এসেই খেতে পারবে। এখন না হয় হোম ডেলিভারিটাই চলুক। সত্যি রে ছোট, তুই আমার জন্য কত ভাবিস। দেখেছেন মা, আমি বলেছিলাম না আপনার ছোট বউটাও কিন্তু যথেষ্ট ভালো। হ্যালো বন্ধুরা, জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে।